আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ২৬। লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। টিকটিক করতে করতে ঘড়ির কাঁটা ১২টায় থেমেছে। শিকদার পরিবারের খানিকক্ষণ আগেই বয়ে গিয়েছে এক বিরাট সুপ্ত ভয়ানক কালবৈশাখী। ঝড়ের তাণ্ডব একটুর জন্য রেহাই দিল পুষ্প আর ইকবালকে। তাদের সাবলীল সুন্দর জীবন অল্পের জন্য মুক্তি পেল এলোমেলো হওয়ার হাত থেকে। সৃষ্টিকর্তার অশেষ রহমত অবশেষে বর্তেছে। আমজাদ শিকদার হার মেনেছেন, মেনে নিয়েছেন ওদের ভালোবাসাকে। অবশ্য মেনে নিতে বাধ্য হলেন এক প্রকার। মেয়ের অশ্রুসিক্ত চোখ মুখ হৃদয় অগাধে দাগ কেটেছে। আনাচে কানাচে মানবিকতা তার পিতৃত্ব ছুঁয়েছে। মিনা বেগমের মেয়ের সুখই আমাদের সুখ কথাটা তীক্ষ্ণভাবে আঘাত করেছে বিবেকের দ্বারে। মন আর মর্জির বিরুদ্ধে গিয়ে বড় কষ্টে নারাজ ভঙ্গিতে হ্যাঁ বলেছেন তিনি। অথচ ইকবাল তার অপছন্দের তালিকায় সারা জীবনই থাকবে। সেখান থেকে এই ছেলের নাম মোছার সাধ্য নেই কারো। তবুও চাইছেন ছেলেটা সুখে রাখুক তার মেয়েকে। আমজাদ সোফায় থম ধরে বসে আছেন। বাকিরা সবাই ঘিরে দাঁড়িয়ে ওনাকে। চেহারার জলদ গম্ভীর দশা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে লোকটা এখনো মন থেকে মেনে নিতে অক্ষম। টু শব্দ করছে না কেউ। ইকবাল আমলেই নিচ্ছে না এসব। তার আনন্দ নিরন্তর। শত কাঠখড় পুড়িয়ে হলেও পুষ্পকে পাবে এই ঢের। বাকি সব গোল্লায় যাক। হিটলার শ্বশুর খুশি মনে মেয়েকে দিক, বা জোর করিয়ে দিলেই হবে। মিনা বেগম রয়ে শয়ে স্বামীর মুখের সামনে শরবতের গ্লাস বাড়িয়ে ধরলেন। তিনি একপল স্ত্রীর দিকে চেয়ে হাতে নিলেন সেটা। আস্তে ধীরে চুমুক দিলেন। চোখের কোণা দিয়ে একবার তাকালেন হাতের বাম দিকে। ইকবাল বিজয়ী হেসে বারংবার ধূসরকে জড়িয়ে ধরছে। যতবার গায়ে গা মিলেছে ওদের পিত্তিসহ জ্বলে যাচ্ছে ওনার। এত ঢং কি আছে, হ্যাঁ? এই আদিক্ষেতা কিসের? মেয়েটাকে দিতে রাজি হয়েছে বলে তার ভাইপোর গলা সাপের মতো ঝাপটে ধরবে? আশ্চর্য ছেলে তো। এই বিরক্তিকর ছেলের ভিতর কি দেখলো তার মেয়ে? তিনি পুষ্পর দিকে ফিরলেন এবার। মেয়েটার রিক্তসিক্ত চেহারা এখন নক্ষত্রের ন্যায় জ্বলছে। ঠোঁটে হাসির অভাব নেই। মুখমণ্ডল পরিষ্কার। সে কতটা খুশি। আমজাদের রাগটুকু পড়ে গেল। যাক, মেয়েটা আনন্দিত, সেও আনন্দিত। মেয়েটা ভালো থাকলে আর কি চাই। রুবেদা বললেন, আপা সবাইকে খেতে দিই? হ্যাঁ হ্যাঁ, চল ব্যবস্থা করি। যেতে যেতে ধূসরকে বললেন, ইকবালকে নিয়ে বস ধূসর, খাবার দিচ্ছি। ইকবাল আপত্তি জানিয়ে বলল, আন্টি আমাকে বেরোতে হবে, আজ খেতে পারবো না। ওমা, কেন বাবা, খাবে না কেন? আমজাদ শিকদার বিড়বিড় করে বললেন, দিনরাত এ বাড়ির ছেলে মেয়ের সাথে খেলে পেটে জায়গা থাকে না কি? সেই কথা কর্ণকুহূল হলো না কারো। ইকবাল হেসে বলল, আসলে অনেক রাত হয়েছে তো, আম্মু কল দিচ্ছে বারবার। রাতে ঘরে গিয়ে না খেলে দেখবো ঠিকই বসে আছে আমার জন্য। রুবেদা বললেন, অল্প কিছু না আন্টি, অন্যদিন। এরপর তো আসা যাওয়া থাকবেই। আমজাদ কপালে ভাঁজ ফেলে তাকালেন। ভাবলেন, কি বেহায়া ছেলে। ধূসর বলল, একা যেতে পারবি? আরে হ্যাঁ, তুই বিশ্রাম কর, আমি আসি এখন। ইকবাল আর চোখে পুষ্পর দিকে একবার তাকালো। এতেই ভীষণ লজ্জা পেল মেয়েটা। চিবুক গিয়ে ঠেকলো গলদেশে। ইকবাল আমতা আমতা করে আমজাদকে শুধালেন, কাল তাহলে আব্বু আম্মুকে পাঠাচ্ছি আঙ্কেল? তিনি আরেক দিকে মুখ ঘুরিয়ে উত্তর দিলেন, পাঠিও। ইকবাল কপাল কোচকায় মনে মনে বলে, এই হিটলার বেটা আস্ত একটা বদ। ভাঙবে তবু মোচকাবে না। পর মুহূর্তেই ভাবল, তাতে আমার কি, শ্বশুর হক যেমন তেমন, বউ আমার মনের মতন। ইকবাল হাসলো কি একটা ভেবে। চিন্তিত ভঙ্গিতে ধূসরের দিক তাকিয়ে বলল, কাল বাবা মা আসবে কি কি করে ধূসর? তুই তো সকালে সিলেট যাবি বললি। এই পর্যায়ে সবার নজর তার দিকে পড়ল। ধূসর বলল, আমি না থাকলেও বা সবাই তো থাকবে। তুই থাকা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধূসর ফিচেল হেসে বলল, তাই? ইকবালের সুদর জবাব, অবশ্যই। তারপর আমজাদের দিক চেয়ে বলল, আঙ্কেল ওনাদের পরের শুক্রবার আনি। ধূসর ফিরুক। আমজাদ কিছু বলার আগে ধূসর বলল, থাক, দরকার নেই, আমি সিলেট যাচ্ছি না। ইকবাল অবাক হয়ে বলল, তবে যে বললি? মিথ্যে বলেছিলাম। আফতাব নেড়ে চড়ে শুধালেন, কেন? ধূসরের ভনিতাহীন জবাব ইকবালের মুখ থেকে কথা বের করতে। আমজাদ শিকদার দ্বিতীয়বার বিরক্ত হলেন।
আরেকদিকে ফিরে থাকলেন। প্রত্যেকে অবাক হলেও ইকবাল বিস্ময় স্তব্ধ, বাকরুদ্ধ হয়ে কথা বলতে পারল না। ধূসর ভ্রু কুচকে বলল, হা করে না থেকে বের হ। সম্বিত ফিরল তার। বন্ধুর প্রতি মনে প্রাণে কৃতজ্ঞতা লুটোপুটি খেলো। ঠোঁট কামড়ে হেসে তাকিয়ে রইল কিছুক্ষণ। বলল, আসছি, কাল দেখা হবে। ধূসর বিনিময়ে ঈষৎবেগে হাসে, চেয়ে চেয়ে দেখে প্রিয় বন্ধুর প্রস্থান। ইকবাল ঢুকেছিল যতটা উদ্গ্রীন্ন অশান্ত মনে, বেরিয়েছে ততটাই ফুরফুরে মেজাজে। সে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে নামে, পুষ্পর ফোনে মেসেজ পাঠায়, আর কিছুদিন মাই লাভ। তারপর ইকবালের লোমশ বুকে তোমার জন্য পার্মানেন্ট একটা ঘর বানাবে। পুষ্প উসকুস করতে করতে সবাইকে একবার করে দেখল। সন্তর্পণে খুব আস্তে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উঠল। কক্ষের সামনে এসে এক ছুটে গিয়ে বারান্দায় দাঁড়ালো। উকি দিল সোজা মেন গেটের উপরে। ইকবালের হেলে দুলে যাচ্ছে, পেছনের চুল দুলছে বায়ুতে। পুষ্প তৃষ্ণার্ত চোখ মেলে চেয়ে রইল। ইকবাল গাড়ির দরজা খুলতে গিয়ে কি মনে করে থামলো। ঘুরে একদম সোজাসুজি দোতলার বারান্দার দিকে তাকালো। ঠিক যা ভেবেছিল তাই। পুষ্প দাঁড়িয়ে আছে দেখে হেসে ফেলল সে। অত দূর থেকেই ভ্রু উচালো। পুষ্প মুচকি হেসে হাত নেড়ে বিদায় জানায়। ইকবাল হাত উচালো না, উল্টে ফ্লাইং কিস ছুঁড়ে মারল তার দিকে। পুষ্প নড়ে উঠল, কুণ্ঠায় গাল দুটো লাল হয়ে আসে। হেসে মাথা নামিয়ে নেয়। ইকবাল মুক্ত প্রশান্ত শ্বাস নিয়ে উঠে বসলো গাড়ির ভেতর। বাব্বা, কত প্রেম! হঠাৎ কথায় পুষ্প চমকে তাকায়। পিউ মিটিমিটি হেসে বলে, এক কাজ কর, তুইও ভাইয়ার সঙ্গে চলে যা। পুষ্প ভ্রুকুচকে বলল, বড় বোনের প্রেম করা দেখছিস, লজ্জা লাগছে না? পিউ দুদিকে মাথা নাড়ল। একটুও না, প্রেম করতে পারলে দেখতে পারবো না? পুষ্প হাসলো, তারপর নিশ্চিন্ত কণ্ঠে বলল, সব যে ভালো ভালো মিটেছে এই অনেক, তাই না? আমি তো ভাবিনি আব্বু রাজি হবে। আমিও না রে। পুষ্প স্নার্দ চোখে বোনের দিকে চাইল। তুই খুব কষ্ট পেয়েছিস তাই না? আব্বু মেরেছে যে। পিউ লম্বা হাসলো, মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ধুর, কষ্ট পাবো কেন? আব্বুই তো মেরেছে। ব্যথা যা পেয়েছিলাম। তোর বিয়েটা হচ্ছে বলে সব শেষ। পুষ্প আপ্লুত হয়। বোনের ভালোবাসার গভীরতা হৃদয় দিয়ে মেপে নেয়। বিলম্বহীন জড়িয়ে ধরে দু হাতে। পিউ পালটা আঁকড়ে ধরল। পুষ্প এমনভাবে আবদার করলো, আজ থেকে আমার সাথে ঘুমাবি? আচ্ছা। পিউ পুষ্পর ঘর থেকে বের হতেই সামনে পড়ল সাদিফ। ওকে দেখে ছেলেটা দীর্ঘ হাসলো। ঝকঝকে তক্তকে শুভ্র দাঁত উকি দিল ঠোঁট গহম্বের মাঝ থেকে। পিউ দাঁড়িয়ে গেল। সাদিফের হাসি দেখে বুকটা মুচড়ে উঠল তার। এতক্ষণে ভালো মনটা চুপ করে খারাপ হলো। মায়াময় পূর্ণ দুই অক্ষি দিয়ে চেয়ে রইল। বক্ষ পিঞ্জরের চারপাশটা হু হু করে উঠল দুঃখে। আপু ইকবাল ভাইকে ভালোবাসে ঠিকই, কিন্তু সাদিফ ভাই তো আপুকে ভালোবাসতেন। আহারে, মনটাই ভেঙে গেল ওনার। পিউর মুখ কালো দেখে সাদিফ ভ্রু নাচালো। কিরে? তার ঘোর কাটে। না, কিছু না। ওভাবে তাকিয়েছিস কেন তাহলে? পিউ চোখ নামিয়ে ফেলল। ইনিয়ে বিনে শুধালো, ইয়ে, আপনার খুব খারাপ লাগছে তাই না ভাইয়া? কেন, বিয়েটা হচ্ছে না বলে? পিউ মাথা ঝাঁকালো। সাদিপের পুষ্ট অধর কানায় কানায় ভরে গেল তখন। কিছু না বলে পাশ কেটে যেতে নিয়ে থামল। পরপর পিউর মাথার গোছানো চুল এলোমেলো করে দিয়ে বলল, বোকা কোথাকার। পিউ নির্বোধ বনে চেয়ে রইল। এই মুহূর্তে তার মনে হচ্ছে সাদিপ ভাই শোকে দুঃখে পাগল হয়ে গিয়েছে। কান্নায় বদলে দাঁত মেলে হাসছেন কেন তাহলে? ওনার তো মন খারাপ হওয়ার কথা। গেঁদে কুটে টিস্যু বক্স শেষ করার জায়গায় আনন্দে লাফাচ্ছেন। বোকা মেয়েটার হৃদয় পট আক্ষেপে শেষ। 2-3 বার আহারে আহারে বিড়বিড় করল আর যাওয়ার দিক তাকিয়ে। অগোছালো কেশ রাশি গোছাতে গোছাতে সামনে ফিরতে চমকে উঠল। একদম সম্মুখে দাঁড়িয়ে ধূসর। পিউ যত্র তত্র নুয়ে গেল। অশান্ত মন স্থির অবিচল হলো। লাজুক ভঙ্গিতে পল্লব ঝোপটে চুল গুজল কানে। চোরা চোখে একবার তাকাতে গিয়ে নাগাল পেল ধূসরের শক্ত চিবুকের। এই ধারালো নেত্রদয় অবধি পৌঁছাতে তার দৃষ্টি যুগল বিফল হয়। তখনই ধূসর এগিয়ে আসে। যত কদম দূরত্ব ছিল তার থেকে অধস্থ দূরত্ব ঘুচিয়ে দাঁড়ালো। পিউয়ের বক্ষ স্পন্দন আকাশ ছুল অমনি। অনুভূতিরা মেঘ ছিদ্র করে ফাঁক গলে পালালো তখন। ধূসরের ঠান্ডা নিরেট হস্তখানা গাল ছুঁয়েছে যখনই, শিহরে উঠল মেয়েটার সমস্ত শীর্ণ দেহ।
পিউ নিভু চোখে তাকায়। ধূসরের হাত থেমে নেই, বৃদ্ধাঙ্গুলি স্লাইড হচ্ছে সমগ্র গাল জোরে। পিওর পল্লব বুঝে আসতে চায়, চোখ খুলে রাখতে পারে না, সুরসুর করছে শরীর, তার গাল বেঁকে পৌঁছায় কানের কাছে। ধূসর একভাবে তাকিয়ে আছে তার ফর্সা গালের দিকে। তার অক্ষিপটে মায়া পরপর মুখ ফসকে বেরিয়ে এলো। ব্যথা পেয়েছিলি? পিউ চটক কাটল। তখনই খেয়াল হলো এই গালেই চটা পড়েছিল। ওনার কি মায়া হচ্ছে তার জন্য? কষ্ট পাচ্ছেন? পাবেন না কেন, উনিও যে ভালোবাসেন। বসার ঘরে যতক্ষণ দাঁড়িয়েছিল সে কতবার যে তাকিয়েছে মানুষটা। আর বাবা থাপ্পড় দেওয়ার সময় কি রকম করে চমকে উঠেছিল, চোখ খিচে বুঝেছিল যেন ওনার গায়ে লেগেছে। সে তো সব দেখেছে, খেয়ালও করেছে। পিউ মিহি কণ্ঠে বলল, পেয়েছিলাম, এখন শেষ। ধূসর বলল, কেন বলতে গিয়েছিলে ওসব? জানিস তো তোর বাবা ইকবালকে পছন্দ করে না। তার নিষ্পাপ উত্তর, ভুল করে বলে ফেলেছিলাম ধূসর ভাই। ধূসর অন্য হাত উঠে এলো পাশের গালে। অনমনীয় অঞ্জলিপট্ট ভর্তি হলো পিওর ক্ষুদ্রাকার মুখবিবরে। দুটো টানা টানা চোখের দিক চেয়ে বিনস্ত আদেশ করলো, আর কখনো এরকম পরিস্থিতিতে কথা বলবি না পিউ। পৃথিবী উল্টে গেলেও চুপ করে থাকবি, আমি তো আছি, সব সময় থাকবো। সমস্ত প্রতিকূল তার মোকাবেলা করতেও প্রস্তুতি আমি, কিন্তু চাই না তোর উপর একটা নখের আঁচড়ও লাগুক। পিউর অন্তরস্থল অবধি স্পর্শ করলো কথাগুলো। ভালোবাসার দুঃসাহসিকতার হঠাৎই ভীষণ সাহসী হলো সে। তার কোমল হস্তযুগল ধরে ফেলল ধূসরের অমসৃণ কবজি, খুরখার চাউনির চেয়েই শুধালো, কেন ধূসর ভাই? আপনার পাশে দাঁড়িয়ে আপনার সঙ্গ দেওয়ার এতটুকু অধিকার কি আমার নেই? ধূসরের অভিব্যক্তি তৎক্ষণাৎ মসৃণ হয়, সদর্পে শিথিল হয় নিরেট শ্যামরঙ্গা চিবুক পড়তে পড়তে বিছিয়ে যায় নীরব দ্রব্য হাওয়া। অতপটে এক শীতল স্রোতে কলকল শব্দ স্পষ্ট কানে লাগে। সেই আওয়াজ নিস্তজ্জ তরঙ্গের ন্যায় ঢেউ তোলে হৃদয়ে। পিউর পাপশূন্য রিনঝিনে কণ্ঠস্বর জনতলে ডুবিয়ে ছাড়ে গম্ভীরতা জাহাজে। চমৎকার করে হেসে ফেলল সে। দুদিকে ছড়িয়ে গেল পুরুষালী পাতলা ঠোঁট। অন্যরকম গলায় বলল, অধিকারও বুঝিস? পিওর কাছে সব তুচ্ছ। তার গভীর দুটো চোখ ধূসরের হাসি দেখতে ব্যস্ত। বক্ষ কাঁপছে, তোলপাড়ে হচ্ছে ক্ষোভ। এই হাসি দেখছে যতবার, খুন হয়েছে ততবার। এখানে একটু কার্পণ্য করে না মানুষটা, লেশমাত্র মায়া দেখায় না, বারংবার নিষ্ঠুরভাবে মারতে উঠে পড়ে লাগে। পিওর সম্মোহীন দৃষ্টির দিকে খেয়াল পড়তেই ধূসরের হাসিটা কমে এলো। আঁচলবন্দি মেয়েটার স্নিগ্ধ আদল থেকে আলগা হলো বাঁধন। পিউ তুষারের ন্যায় জমে গেল। রোমাঞ্চকর অনুভূতি ডিঙ্গি নৌকা বিরাট পাল খুলে ছেড়ে উড়িয়ে দিল। সেই পাল যতবার দুলল বাতাসে, ততবার তার কানে বাজল ধূসরের নাম। কল্পনায় ভাসমান হলো কিছু উচ্চারকঙ্ক্ষতা, কিন্তু কাঙ্ক্ষিত প্রকাশিত স্বপ্ন। বেহায়া মনের ইচ্ছে জাগলো, ওই চওড়া বুকে মাথা রাখবে একবার। সেই সুযোগ কি আর আসবে না? কবে হুঁশ হারিয়ে ধরেছিল, ওটা কি গোনার মধ্যে পড়ে? একবার ভালোবেসে ধরলেই না হতো? পুষ্প ঘর থেকে বেরিয়েছে কেবল, দোরগোড়ায় ধূসর পিউকে এমন কাছাকাছি দেখে থতমত খেলো। দুরন্ত পায়ে ঢুকে গেল আবার। পরক্ষণে মাথাটা বের করে উকি দিল, মুখের কাছে হাত নিয়ে খুব করে কাশি দিয়ে বলল, কেউ কি আছো এখানে? চমকে উঠল ওরা। পাশ ফিরে পুষ্পকে দেখি দুজন দুজনের থেকে ছিটকে সরে গেল। পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে রইল দুদিকে। পুষ্প ঠোঁট টিপে হেসে বলল, আমি কি যেতে পারি? ধূসর গম্ভীর কণ্ঠে বলল, মার খাবি বেয়াদব। তারপর গটগট করে হেঁটে ঢুকে গেল নিজের রুমে। পিউ লজ্জায় হাঁসফাঁস করছে, জিভ কাটছে বারবার। আপু দেখে নিয়েছে, নিশ্চয়ই আন্দাজ করবে কিছু। আল্লাহ, তারপর আম্মুকে বলে দিলে ওর পিঠ শেষ। হাতা খুন্তি সব ভাঙবে এখানে। সে ছুটে পালাতে চাইল, এর আগেই পুষ্প হাত টেনে ধরে বলল, এই কই পালাচ্ছিস? পিউ কাচুমাচু করে বলল, পালাচ্ছি না তো, এমনি। আমি তখন প্রেম করেছিলাম বলে খুব তো কথা শুনিয়ে এলি, এখন এটা কি হচ্ছিল? পিউ ঘাবড়ে গেল, কাপা গলায় বলল, কি হচ্ছিল? কথা বলছিলাম। পুষ্প ভ্রু চায়, অভিনয় করে দেখায়, এইভাবে গালে হাত রেখে হাতে হাতে দিয়ে একে অন্যের দিকে তাকিয়ে কেউ কথা বলে? জানতাম না তো। পিওর মাথা ঘুরছে, কপালে ঘাম জমেছে ভয়ে। পুষ্প সন্দেহহীন চোখে তাকালো। এই দৃষ্টি অবস্থা আরও খারাপ হলো তার। ঠিক সেই সময় পুষ্প ভ্রু নাচায়, ভাইয়াকে ভালোবাসিস? পিও চকিতে তাকায়, দুপাশে মাথা নেড়ে বলতে যাওয়ার আগেই পুষ্প সাবধান করলো,
একদম মিথ্যে বলবি না। তুই যে ক্লাসে পড়িস সেটা পার করে এসেছি। পিউ মিয়ে গেল। সে বলল, আমি কিন্তু সব জানি। পিউ অবাক হয়ে বলল, কি জানিস? তেমন কিছু না। তুই যে 3 বছর ধরে ভাইয়ার পেছনে ঘুরঘুর করছিস, এইটুকুই। পিওর চোয়াল ঝুলে পড়ে, চোখ বেরিয়ে এলো প্রায়। ভীত কণ্ঠে বলল, ইকবাল ভাই বলে দিয়েছে তাই না? ও কেন বলবে? তাহলে কিভাবে জেনেছিস? পুষ্প রহস্য হেসে বলল, সিক্রেট। আতঙ্কে পিওর চোখ মুখ শুকিয়ে আসছে। পুষ্প খেয়াল করে দমে গেল। মেয়েটাকে বেশি ঘাটানো ঠিক হবে না, নিশ্চিত করতে বলল, এত ভয় পাওয়ার কিছু নেই। আব্বু আম্মুকে জানানোর হলে আগেই জানাতাম। পিউ কি বলবে জানে না, তবে চিন্তা কমেনি। আমতা আমতা করে বলল, আসলে আমার ধূসর ভাইকে খুব ভালো লাগে। ভালো লাগে না ভালোবাসিস? সে চোখ নামিয়ে স্বীকার করলো, ভালোবাসি। পুষ্প ফিক করে হেসে ফেলল। পিউ ত্রস্ত মাথা উঠিয়ে বলল, তুই রাজি? রাজি না হলে এতদিন ধরে কথাটা চেপে রাখতাম। পিওর নেতিয়ে যাওয়া চোখ মুখ সচল হলো অমনি। মুখমণ্ডল সোনালি রোদের ন্যায় ঝলমলালো। উত্তেজিত হয়ে দ্বিতীয়বার ঝাপটে ধরে বোনকে। পুষ্প হাসলো, পিঠে হাত বুলিয়ে বলল, ধূসর ভাইয়ার মতন মানুষ হয় না রে, তুই সুখী হবি। খাওয়ার টেবিলে শোরগোল হলো না আজ। একদম তটস্থ শান্ত পরিবেশ। এত রাত করে খেতে বসায় রিক্ত। রাদিফ ঘুমিয়ে গিয়েছে। সুমনা দুটোকে জোর করে তুলেও খাওয়াতে পারেননি। পরাজিত হয়ে খান্তি দিলেন। পিউ বসতে গেলে আমজাদ নরম গলায় বললেন, এখানে বসো। সে অবাক হলো, তবে ধরা দিল না। স্বস্তির বেশে বসলো। পুরনো অভিমানে ফুঁসে উঠল মন। অথচ নির্বিকার আমজাদ গায়ে মাখলেন না। এটা ওটা এগিয়ে দিতে থাকলেন। 2 মেয়ের থালায় নিজেই তুলে দিলেন ভাত। বাড়ির সবাই দেখলো এসব, প্রকাশ না করলেও মনে মনে বিমুগ্ধ হাসলেন সকলেই। একজন পিতার কাছে কন্যা শ্রেষ্ঠ সম্পদ। তার ছোট্ট রাজ্যের আদরের রাজকন্যা। এই সম্পর্ক তো সব কিছুর ঊর্ধ্বে। সামান্য একটা থাপ্পড়, অল্পখানিক ধমকে এগুলো ফিকে হয়। পরের দিন সপ্তাহ ঘুরে আবার হাজির হলো শুক্রবার। এই শহরে চাকরিরত 90% মানুষের অবসরের দিন এটি। সেই মোতাবেক শিকদার বাড়ির প্রতিটা ছুটির দিনে আরাম আয়েশে জিয়ে রইল। আজকের সবটা ব্যতিক্রম। সকাল থেকে রান্নাবান্না, ঘর গোছানো, মোছা সব মিলিয়ে হলস্থুল কাণ্ড বেঁধেছে। পুষ্পকে ঘর থেকে বাইরে উকি মারার নিষেধাজ্ঞা জারি করেছে মিনা বেগম। সকাল সকাল গোসল করে লক্ষ্মীটি হয়ে বসে থাকতে বলেছেন। পিউর দায়িত্ব ওকে সাজানোর। তিনি, জবা আর রুবেদা মিলে হাত চালাচ্ছেন রান্নায়। ঘরের একজন নির্দিষ্ট আয়া, আরেকজন ছুটা আয়াতেও আজ আর কুলাচ্ছে না। বিরাট দৈর্ঘ্যের খাবার টেবিল ভরিয়ে ফেলার পণ করেছেন সকলেই। সুমনার দায়িত্ব বাচ্চা সামলানো। রিক্ত আর রাদীপ ঘর অগোছালো করতে ওস্তাদ। ওদের দিকে নজর রাখাই আজকে তার একমাত্রই কাজ। সবার মধ্যে ধূসর বাড়িতে নেই। কাক ভরে উঠে বেরিয়েছে সে। সাথে নিয়েছে অফিস রুমের চাবি। গতকাল পার্টি অফিসের উৎসবে জন্য কিছু ফাইল ঘাটার কাজ অসম্পূর্ণ রেখে এসেছিল, যেগুলো 2 দিনের মধ্যে জমা করতে হবে। আরাম করে সময়টাকে নষ্ট করলো না, তাই ছুটলো বাকি কাজ সারতে। সে বেরিয়েছিল একা, অথচ ফিরল সাথে আরও 4 জনকে নিয়ে। 11টার দিকে ইকবালের পরিবারের পা পড়ল চৌখাটে। প্রফেসর খোরশেদুল আলম আর স্ত্রী মমতাহীন বেগম। 3 ছেলে মেয়ে, ইকবাল, ইফাত আর নুরি। 5 সদস্যের ক্ষুদ্র পরিবার ওদের। নুরি সবে ক্লাস 5-এ উঠেছে। একেবারে পুতুলের মতন দেখতে। ইফতি আর পিউ সমবয়সী, তবে পিউয়ের মতো হ্যাংলা পাতলা নয়, বেশ স্বাস্থ্যবান। আমজাদ শিকদার চেহারা একদম স্বাভাবিক। তিনি নিজেই এগিয়ে গেলেন তাদের নিয়ে আসতে। আসুন বসুন বলে সাদরে আমন্ত্রণও জানালেন। ঘরের মেয়ে বউরা ভালো জামাকাপড় পরে একদম পরিপাটি। আওয়াজ শুনে পিউ পুষ্প ঘর থেকে দৌড়ে বের হয়। উপর থেকে উকি দেয়। সবাইকে সোফায় বসতে দেখে আবার ছুটতে চলে যায়। আপু, আপু, ওনারা এসে গিয়েছেন। পুষ্প আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। বহুদিন পর মন ভরে সাজল সে। লাল কাতান শাড়ি, চোখ ভরা কাজল, মুখে অল্প স্বল্প মেকআপের আস্তরণ, চিকন ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক। পিউর কথায় বিদ্যুৎ বেগে ঘুরে চাইল সে। ইকবাল এসেছে শুনেই কয়েক হাত গুটিয়ে গেল। লাজুক ভঙ্গিতে ছটপট করলো। পিউ কপাল কুঁচকে বলল, এমা, লজ্জায় একেবারে লাউ ডগা সাপের মতন লতিয়ে যাচ্ছে। প্রেম করার বেলায় লজ্জা লাগেনি?
পুষ্প চোখ সরু করে বলল, তুই বুঝি খুব ভালো, ভাইয়াকে দেখলেই যে কেমন করিস আমি দেখিনি। পিউ থতমত খেলো, মিনমিন করে বলল, শুরু হয়ে গেল তো আমাকে খোঁজানো। পুষ্প আইডাই করে বলল, আমার না সত্যি খুব লজ্জা লাগছে পিউ। কেন? জানি না, ভয়ও করছে। পর মুহূর্তে চিন্তিত কণ্ঠে বলল, আচ্ছা আমাকে সুন্দর লাগছে তো? পিউ মিটিমিটি হেসে বলল, লাগছে। ইকবাল ভাই আজ তোকে দেখি হাঁ করে তাকিয়ে থাকবেন। পুষ্প কোণঠা পেয়ে বলল, যা। পিউ পাশে এসে দাঁড়ালো, মেকি অভিমান নিয়ে বলল, তুই কিন্তু আমাকে এখনো বললি না আপু। সে ভ্রু গোছায় কি বলিনি? ওমা, কাল না কথা ছিল যে ইকবাল ভাইয়ের সাথে প্রেমের শুরু থেকে সবটা বলবি আমাকে? ও হ্যাঁ, আজকে রাতে শোনাবো। আচ্ছা। সুমনা বেগম ঘরে ঢুকেই ব্যস্ত কণ্ঠে বললেন, তোরা গল্প করছিস? ও পুষ্প, চল এবার, ওনারা দেখতে চাইছেন তোকে। পুষ্প হার্টবিট অমনি বন্ধ হবার উপক্রম হলো। ফ্যাসফেসে অবস্থায় ঘুরপাক গেল গোলবিলে। আলগোছে শাড়ির কুচি ধরে পা বাড়ালো। সুমনা বললেন, দেখি সাবধানে পড়ে যাস না যেন। পুষ্প করুণ নেত্রে তাকায়, শাড়ি পরে হাঁটতে হিমশিম খায় সে। সচরাচর পরে না তাই আজ মেজো মা জোর করে পরিয়ে দিলেন। সুমনার হাতটা আঁকড়ে ধরে বললেন, ও ছোটো মা, ভয় লাগছে তো। আরে ভয় কিসের, কিছু হবে না, চল। তারপর হাঁটতে হাঁটতে বললেন, তুই তো তাও ইকবালকে চিনিস, জানিস শুধু ওর বাবা মায়ের সামনে যাবি এখন। আর আমার বিয়ের সময় আমি কাউকে চিনতাম না, কোনটা যে বর তাই জেনেছি বিয়ে ঠিক হওয়ার একটু আগে। পিউ পেছন থেকে চোখ বড় বড় করে বলল, তাই? হ্যাঁ। কি সাংঘাতিক, এভাবে না জেনে বিয়ে করা যায় নাকি? যখন তোর বিয়ে হবে তখন বুঝবি। পুষ্পকে নিয়ে সুমনা এগিয়ে গেলে সামনে। পিউর কদম শিথিল হলো, দুপাশে দুলে দুলে হাসলো। তার বিয়ে ওভাবে কেন হবে? ছোট মা তো আর জানে না ওর বর এই বাড়িতেই থাকে। বলতে গেলে জন্মের পর চোখ ফেটে দেখেছে মানুষটাকে, ওই জন্য এরকম হওয়ার কোনো চান্স নেই। তোর চাচা একটা ব্রিটিশ, কাল আমার সাথে কেমন করেছিল। আর দেখ আজ আমার বাপ মায়ের সঙ্গে কথা বলতে গেলে যেন মধু ঝরছে মুখে। ধূসর চোখ মুখ অপরিবর্তিত রেখে বলল, যে যেরকম ব্যবহারের যোগ্য। ঠিকই খেয়াল করতে ইকবাল থেমে গেল, নাক ফুলিয়ে বলল, এভাবে বলতে পারলি? হ্যাঁ পারলাম। তুই না আমার বন্ধু, না শত্রু। ইকবাল কথাটা হাওয়ায় উড়িয়ে দিয়ে বলল, এই এটা স্বয়ং ফেরেশতা এসে বলল বিশ্বাস করব না। ভাইয়া থাম এখন, কথা বলাও নিষেধ। তোর বউ আসছে। ইকবাল চোখ বড় করে এদিক ওদিক চেয়ে বলল, কই কই? গর্ধপ, উপরে দেখ। ইকবাল ফটফট করে সিঁড়ির দিকে তাকালো। পুষ্পকে এক পলক দেখে বক্ষ কম্পিত হয়ে থমকে গেল। ভীষণ বিভ্রান্ত ভয়ত রূপসী এক কন্যা এগিয়ে আসছে তার দিকে। ইকবালের পিটপিটে আক্ষিদয় বাকি সবাইকে ছাড়িয়ে পড়ে রইল সেখানে। শাড়ি পরিহিত মেয়েটি তার ঘুম কাটতে যথেষ্ট। মুখ থেকে বেরিয়ে এলো, মাশাল্লাহ, মেয়ে তো নয় যেন হুড়পড়ি। ধূসরের দিক তাকাতেই দেখলো তার চোখ মুখ কুচকানো। সে বুঝতে না পেরে বলল, কিরে? ধূসর ক্লান্ত শ্বাস ফেলে বলল, আমি ওর বড় ভাই ইকবাল, একটু লজ্জা রাখ। তাতে কি হয়েছে? ওর ভাই পরে, আগে আমার বন্ধু তুই। পরপর দুষ্ট হেসে বলল, সে তো তুই পিওর বড় ভা। কথা শেষ করার আগেই ধূসর সাবেগে কুনুই দিয়ে গুঁতো দিল পেটে। অতর্কিত হামলায় ইকবাল ভাঁজ হয়ে নুয়ে যায়, আহত স্থান চেপে ধরে দুহাতে। ধূসর বুকের সাথে বাহু গুজিয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখ বাকিদের দিকে, মুখভঙ্গি স্বাভাবিক। ইকবাল ধাতস্থ হলো, সোজা হয়ে পেট ডলতে ডলতে বলল, তুই ঠান্ডা মাথায় খুনও করতে পারবি রে? তোকেই করবো ভাবছি। এই না না, তোর বোন বিধবা হবে। ধূসর হেসে ফেলল। ইকবাল হেসে কাঁধ আঁকড়ে ধরল ওর, বলল, আমার বিয়ের সব কেনাকাটা কিন্তু তুই করবি ধূসর। ধূসর মুখের উপর বলল, পারবো না, আমি মেয়ে পক্ষ। ইকবাল ঠোঁট ফুলিয়ে বলল, না তুই ছেলে পক্ষ, তুই শপিং না করে দিলে আমি বিয়ে করব না। ধূসর ভ্রু গোছালো, তাই বিয়ে করবি না? ইকবাল দুঃখী মুখ করে বলল, তুই চাইলে করব না। এসব অন্যদিকে ফিরে বল ইকবাল, তোর মিথ্যুক চেহারা দেখার ইচ্ছে নেই। ইকবালের কিচ্ছু যায় এলো না, এমন ভঙ্গিতে বলল, ইচ্ছে না থাকলেও আমাকে দেখতে হবে বন্ধু, তোমায় যে ইহজন্মে ছাড়ব না আমি। ধূসর সন্ধিহান চোখে তাকাতে সে চাপা কণ্ঠে গান ধরল, বন্ধু তুমি, শত্রু তুমি, তুমিই আমার জান, খোদার পরে তোমায় আমি দিয়েছি যে স্থান।
ধূসর কপাল কুঁচকে চেয়ে রইল। ইকবাল দাঁত কপাটি বের করে বলল, একটু হাস শালা। সরি সম্বন্ধী। পুষ্পকে নামতে দেখে মমতাহীন উঠে গেলেন, কথাবার্তা ছাড়াই জড়িয়ে ধরলেন। পুষ্প কবুতর ছানার ন্যায় থরথর করছে, হাত পা সব কাঁপছে, নাক ঘামছে নার্ভাসনেসে। তিনি থুতনি ধরে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলের পছন্দ আছে। ইকবাল লজ্জা পেয়ে মাথা চুলকায়। পুষ্প এত মানুষের মধ্যে চোখ তুলতে ব্যর্থ। নুরি এক লাফ দিয়ে সরে গেল। নিজের পাশ দেখে উত্তেজিত হয়ে বলল, ভাবিকে আমার পাশে বসাও আম্মু, আমার পাশে বসাও। ভাবি ডাক শুনে পুষ্পের ভেতরটা ধড়াস করে ওঠে। ভালোবাসার মানুষকে স্বামী হিসেবে পাবে, সে হবে বউ। এর থেকে পুণ্যের কিছু পৃথিবীতে নেই। তার পায়ের তলা অবধি শিরশির করছে। সবাইকে ছাপিয়ে কোনো মতে একবার তাকাতে চায় প্রিয় মানুষের দিকে, পেরে ওঠে না। কুষ্টার বেড়ে আটকে দেয় চক্ষু। পরে না হয় মন আর চোখ ভরে দেখে নিবে। সুমনা ওকে নিয়ে সোফার দিকে এগিয়ে গেলেন। পুষ্পর দৃষ্টি পা থেকে উপরে উঠানো। চকচকে বুট আর তকতকে স্যুট দেখেই ঠাউর করে ইনি ইকবালের বাবা হবেন। সে কোনো মতে তাকালেন। আস্তে করে খোরশেদ আলমকে সালাম দিলেন। ভদ্রলোক মুগ্ধ হেসে উত্তর করলেন। বসার জন্য আবেদন জানালেন। নুরির পাশে ওকে বসিয়ে দিলেন সুমনা। ছোট্ট মেয়েটা রাজ্য জয়ের ন্যায় হাসল। পুষ্পর হাত ধরে বলল, ভাবি কত সুন্দর, তাই না ভাইয়া? ইফতির মন আর যোগ সিঁড়ির দিকে। পিউ দ্রুত পায়ে নামছে। বোনের কথায় চটক কেটে বলল, হ্যাঁ, কেমন আছেন ভাবি? পুষ্প মিহি করে বলল, ভালো। আপনি? আমি আপনার ছোট, আপনি বলছেন কেন? আল্লাহ, তুমি করে বলবেন। পুষ্প নিচু চেয়ে মাথা ঝাঁকালো। ইকবাল মন খারাপ করে তাকিয়ে দেখছে সব। এই মুহূর্তে পুষ্পর পাশে বসার তীব্র ইচ্ছে তার। নুরি যে হাতটা ধরে আছে, ওতেও হিংসে হচ্ছে এখন। সে উষ্ট উল্টে রাখে শিশুর ন্যায়। মনে মনে চায় একটু আলাদা কথা বলতে পাঠাক ওদের প্লিজ। মমতাহীন পুষ্পর অন্য পাশে বসতে বসতে বললেন, ইকবাল আগে আমাকে পুষ্পর ব্যাপারে জানিয়েছিল, ছবিও দেখেছিলাম ওর। আমি তো সেই থেকে পুষ্পকে মনে মনে ছেলের বউ ভেবে বসেছিলাম। কতবার বলেছিলাম বাড়িতে নিয়ে আয়, একটু মন ভরে দেখি, আনিনি। বলতো সময় হলে সব হবে, কিন্তু তখনও জানতাম না ও ধূসরের বোন। কাল হঠাৎ গিয়ে পাগলামি শুরু করলো ছেলেটা। বিয়ে করবে বলে মুখে ফেনা তুলে ফেললো, তাও আবার ধূসরের বোন। আমরা তো আকাশ থেকে পড়লাম। ধূসরকে তো আমরা ছোট থেকেই চিনি, আপনাদের ব্যাপারেও শুনেছি, দেখা হয়নি এই যা। ছেলের অবস্থা দেখে কাল রাতেই ওর বাবার সাথে আলাপ করলাম, তিনিও মত দিলেন। ব্যাস চলে এলাম পরিবার নিয়ে মেয়ের হাত চাইতে। ছবিতে তো মনে হচ্ছে কমই সুন্দর দেখেছিলাম, মেয়ে একেবারে চাঁদের টুকরো আপা। আমার কিন্তু মন জুড়িয়ে গিয়েছে দেখেই। মিনা বেগম প্রশস্ত হেসে বললেন, আলহামদুলিল্লাহ। পুষ্প নতজান্য থেকেই মৃদু হাসল। বাবা চাচা বড় ভাইদের সামনে রূপের প্রশংসা তার কি যে অবস্থা। পিউ ঘুরে এসে বোনের পিছনে দাঁড়ায়, আর চোখে একবার তাকায় ধূসরের দিকে। সে মানুষটা গম্ভীর নেত্রে অন্যদিকে তাকিয়ে একবার ওর দিকে তাকালো না। পিউ অনেকক্ষণ এভাবেই ধূসরকে দেখে গেল শুধু। ওই সময়ের একটুও ধূসর ফিরল না এইদিকে, যেন কসম কেটেছে তাকাবে না। সে ছোট্ট শ্বাস ফেলে ইকবালের পরিবারকে দেখতে থাকে। আজই প্রথম দেখছে সবাইকে। ওর দিক একবার চেয়ে মমতাহীন শুধালেন, ও কি আপনার মেয়ে? আমজাদ বললেন, জি, ছোট মেয়ে। হ্যাঁ, পুষ্পর সাথে মিল আছে চেহারায়। পিউ হেসে সালাম দিল। ভদ্রমহিলা হাসি বিনিময় করে উত্তর দিল। শুধালেন, কোন ক্লাসে পড়ো? এইচএসসি দেব এবার। ওমা, তাই? আমাদের ইফতিও তো পরীক্ষার্থী এবারের। ইফতিকে? ব্যাপারটা জানতে পেয়েও চারপাশে তাকালো, খুঁজে পেল একটা অপরিচিত মুখ। ছেলেটাও তাকিয়েছে তখন। অল্প হেসে আবার ফিরিয়ে নিল চোখ। পিউ অবাক হলো, এই ছেলে ইন্টারে পড়ে? পরে জেনে এত ওকে ধরে 10টা আছাড় মারতে পারবে। কলেজ পড়ুয়া ছেলে, এত লম্বা চওড়া বাব্বা। অবশ্য আঙ্কেলও উন্নত স্বাস্থ্যের। ইকবাল ভাই যে ওনার মতন হয়েছে বোঝাই যায়। খোরশেদ গলা খাকারি দিয়ে বললেন, এবার তাহলে কাজের কথা শুরু করি। আমজাদ ভাই কি বলেন? জি জি বলুন। তিনি অনুমতি পেয়ে কৃতার্থ হাসলেন। বললেন, ইকবাল আমার বড় ছেলে, ওদের
জাতিগোষ্ঠী ভাই বোনের মধ্যেও বড়। ওর বিয়ে বলতে গেলে বংশের প্রথম বিয়ে, তাই আমাদের প্রত্যেকের ছোটোখাটো শখ রয়েছে। ছেলের বিয়ে ধুমধাম করে দেব, সাথে মনে রাখার মতন হবে এমন আয়োজন করতে চাই আমি। তাই একেবারে আংটি বদল থেকে অনুষ্ঠান শুরু করতে চাইলে আপনাদের অসুবিধা নাই তো? আমজাদ হেসে বললেন, জি না, তবে আমার সেজো ভাই আজমল 15 দিনের মতো বাড়িতে আছে। এরপর আস্তে আস্তে অনেক দেরি, এবারে এলো প্রায় 6 মাস পর। তাই ও থাকাকালীন বিয়ের কাজ সেরে ফেলতে চাইছিলাম, যদি আপনাদের আপত্তি না থাকে আর কি। খুরশেদ চায়ের কাপ রেখে বললেন, না না, আপত্তি থাকবে কেন? যাতে আপনাদের সুবিধা তাই হবে। তাহলে কবে করলে ভালো হয় বলুন তো? আমজাদ ভাইদের দিকেও দেখলেন উত্তরের আশায়। আজমল হাতের করে হিসেব করলেন দিন তারিখ, তারপর জানালেন, ভাইজান, আজ তো শুক্রবার, এই সোমবার আংটি বদল করলে হয় না? আমাদের তো সমস্যা নেই, কিন্তু ওনাদের। মুমতাহিন বললেন, আমাদের সমস্যা নেই, তাহলে সোমবারই ফাইনাল হোক। জি। আর বিয়ে? এই পর্যায়ে আমজাদের অভিব্যক্তি পাল্টালো, কপালে দেখা গেল অনচিন্তিত প্রজ্ঞার ভাঁজ। থেমে থেমে বললেন, আসলে খুরশেদ ভাই, আমি একটা কথা তখন থেকেই বলতে চাইছিলাম, আপনারা কিভাবে নেবেন বুঝতে পারছি না। ইকবালের গলা উচিরাত শুকিয়ে গেল। কি বলবে এই লোক? হিটলার শ্বশুর মেয়ে দিতে আবার বেঁকে বসবে না তো? সে উদ্বিগ্ন চোখে ধূসরের দিকে তাকায়। ধূসরের তীক্ষ্ণ দৃষ্টি অন্য কোথাও গাথা। ইকবাল ভাবল হয়তো পিওকে দেখছে, কিন্তু তাকানোর ধরন দেখে পরক্ষণেই বিভ্রান্ত হলো। দৃষ্টি অনুসরণ করে নিজেও তাকালো। উৎসের মাথায় নিজের ভাই ইফতিকে দেখে ষোলপ্রান্ত বেঁকে এলো। ওকে এইভাবে দেখছে কেন ধূসর? খোরশেদ বলল, আপনি নিশ্চিন্তে বলুন ভাই, আত্মীয়র মধ্যে আবার এত ফর্মালিটি কিসের? আমজাদ চুপ রইলেন। সবার মধ্যে চাপা উত্তেজনা ফুটে ওঠে তখন। ভীত হয় তারা, এমনকি পুষ্প ঘাবড়ে যায়। কি বলবে আব্বু? আবার যখন ওনার দিকে চেয়ে তিনি সময় নিয়ে বললেন, দেখুন, পুষ্প আমার বড় মেয়ে, ওর বয়সও কম। মা চাচাদের স্নেহে আদরে তাদের ছায়া বড় হয়েছে। একটা সংসার সামলানোর মতো বদবুদ্ধি ওর হয়নি, বলা যায় পরিপক্ক তো আসেনি। মুমতাহিন মাঝপথে বলে উঠলেন, আপনি এসব নিয়ে ভাববেন না ভাই। আমি আপনার মেয়েকে বউ করে নিচ্ছি না। নুরির মতো সেও আমার আরেক মেয়ে। আমার সংসার ওর সামলানোরও প্রয়োজন হবে না। ওরা ভালো থাকলেই আমার চলবে। আমজাদ বলেন, আমি জানি আপা, আপনারা ভালো মানসিকতার মানুষ, সে আমি শুনেছি, কিন্তু আমি এসব নিয়ে ভাবছি না। আমার কথাটা একটু শুনুন। পুষ্পর পড়াশোনা এখনো চলছে। আমি চাইছি ও পুরো অনার্স শেষ করেই একটা সংসারে পা রাখুক। বাবা হিসেবে মেয়ের জন্য একটু আমি চেতেই পারি। তাই আমার ইচ্ছে আপাতত ইকবালের সঙ্গে ওর কাবিন হয়ে থাকুক। লেখাপড়া শেষ করতে তো আরও 2 বছর, তারপরই তুলে দেব আপনাদের হাতে। ও বাড়ি গিয়ে না হয় মাস্টার্স করবে। পুষ্পর গলায় আটকে থাকা নিঃশ্বাসটুকু স্বস্তি হিসেবে বেরিয়ে গেল। হাঁপ ছেড়ে বাঁচল যেন, অথচ ইকবালের মাথায় বাজ পড়ে। বিস্ফোরিত নেত্রে চেয়ে রয় সে। ভাই, এটা কি হলো? তোর চাচা তো চালবাজি করলেন, আমার বউ আমাকে পুরোপুরি দেবে না। ধূসরের নিরুদ্বেগ জবাব, মোটেও না, পাওয়ার থেকে এতটুকু ভালো। যা হচ্ছে চুপচাপ মেনে নে। ইকবাল আহত নিহত বাধ্য হয়ে চুপ করে থাকলো। পুষ্পর দিকে তাকালো অসহায় চোখে। এই অসাধারণ মিষ্টি ফুলটা সে রেখে যাবে? হায় হায়, তার তো শোকে গড়াগড়ি খেতে মন চাইছে, অথচ এই মেয়ের মুখে শোকের ছায়া অবধি নেই। কত স্বাভাবিক। তোমার কি খারাপ লাগছে মাই লাভ? জামাই রেখে 2 বছর থাকবে শুনে কষ্ট হচ্ছে না? খুরশেদ মুমতাহিন মুখ দেখাদেখি করলেন, শেষে বললেন, বেশ, তাই হবে। আমজাদ নিশ্চিত শ্বাস ফেলে বললেন, ধন্যবাদ, তবে কাবিন হলেও বিয়ের মতোই সব আয়োজন করব আমি। শুধু মেয়েটা নিয়ে যাওয়ার বদলে রেখে যাবেন আর কি। ওনার 2 ঠোঁটের হাসিটা ইকবালের অসহ্য লাগলো। চোরের উপর বাটপাড়ি করে দিল এই লোক। চোখের সামনে 2 বছর বউ রেখে দেওয়ার শাস্তি দিয়ে দিল। রাজনীতি তো ওনার করার কথা, তা না করে ব্যবসায় নামলেন কেন? হ্যাঁ। মুমতাহিন ব্যাগ থেকে আংটি বের করে বললেন, এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার, সম্পূর্ণ আমার তরফ থেকে, বুঝলে? এই আংটি দিয়ে আমার পুত্রবধূ হিসেবে তোমায় দলিল করে নিলাম। কিন্তু বলতে বলতে আংটিটা ভরে দিলেন পুষ্পর অনামিকার আঙ্গুলে। সে সালাম করতে ঝুঁকলে আটকে দিলেন। কপালে চুমু খেয়ে বললেন, সুখী হও আমার ছেলে, যা উর্ণিচণ্ডী, ওকে বেঁধে রেখো আঁচলে। মিনা বেগম অনেকক্ষণ যাবৎ
একটা কথা বলার জন্য উসখুস করছেন, কিভাবে শুরু করবেন কেউ যদি বলে দিত। শেষে অধৈর্য হয়ে মিনমিন করে বলে ফেললেন, আপা, দেনা পাওনার বিষয়টা। মমতাহীন এমনভাবে তাকালেন যেন ওনার জান চেয়েছে কেউ। খোরশেদ আর তার মুখ দৃষ্টি দেখে অপ্রস্তুত হয়ে পড়লেন তিনি। ভদ্রলোক অবাক কণ্ঠে বললেন, এসব কি বলছেন ভাবি? এই যুগে এসেও এমন কথা মানায়? না, আসলে আমি যৌতুক বুঝাইনি, উপহার বুঝালাম আর কি। খোরশেদ তীব্র প্রতিবাদ করলেন, না না ভাবি, এটা আশা করিনি। উপহার আমার দরকার নেই। আপনার মেয়ে তো আমার জন্য আস্ত একটা দামি তওফা। তাছাড়া আল্লাহর রহমতে আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট। আপনারা এরকম কথা মুখেও আনবেন না। ইকবাল বিদ্বিষ্ট ভঙ্গিতে বিড়বিড় করে বলল, আপনাদের উপহার আপনারা রেখে মেয়েটা দিয়ে দিন আমায়, ওটাই চাই আমি। আমজাদ মনে মনে মুগ্ধ হলেন ইকবালের পরিবারের প্রতি। খোরশেদ একটা পাবলিক ভার্সিটির প্রফেসর, অনেক নামডাক আছে তার, অনেকবার সামনাসামনি দেখেওছেন ওনাকে। লোকটা আসলেই অমায়িক। তার আফসোস হলো ইকবালকে ওনার ছেলে ভাবতেই। ছেলেটা বাবার মতো হলেই পারত। প্রিয় দাঁত বের করে হাসছিল, তার ভীষণ ভালো লাগছে। শেষমেশ ইকবাল তার দুলাভাই হবে ভাবতেই ডগমগ করছে খুশিতে। আচমকা ইফতির দিকে চোখ পড়তেই হাসি হাসি ভাবটা কমে গেল। ছেলেটা তাকিয়ে ছিল না, চোখাচোখি হতেই তড়িৎ বেগে আরেক দিকে ফিরল যেন। পিউ ঠিকঠাক হয়ে দাঁড়ালো, অপ্রস্তুতভাবে ঘাড় চুলকালো। কেন যেন মনে হলো ইফতি ছেলেটা ওকেই দেখছিল এতক্ষণ। পিউ ঘুরে ফিরে আবার ধূসরের দিকে তাকালো, মুহূর্তে মেরুদণ্ড সোজা করে ফেলল। মানুষটার ক্ষিপ্তর কটমুটে চাউনি জোড়া দেখেই ঘাবড়ে গেল, যেন এক্ষুনি তীরে এসে থাপড়ে চোখ মুখ অন্ধকার করে ফেলবে। পিউ বিভ্রান্ত হলো। এভাবে তাকিয়ে আছেন কেন উনি? রাতেও তো ঠিকঠাক ছিলেন। কত কাব্যিক কথা শোনালেন, গাল ধরলেন। সে কি আবার কোনো অঘটন ঘটিয়েছে? অমন দাঁড়িয়ে দাঁড়িয়ে গতকাল রাতের পর থেকে এক এক করে সমস্ত ইতিহাস ঘাঁটতে শুরু করলো পিউ। মাথা এলোমেলো করে ভাবতে থাকলো, কি করেছি আমি? শীতকালে শেষের পথে, অল্প স্বল্প গরম পড়েছে এখন। সূর্যের তাপ চওড়া হচ্ছে, প্রখরতা বাড়ছে রৌদ্রে। বসন্ত সবে সবে শুরু হওয়ার ভূমণ্ডল তখন নতুন রূপে সেজে গুজে তৈরি। মিত্রের ন্যায় বৃক্ষের চূড়ায় দেখা দিয়েছে কচি সবুজ নব নব পল্লব। এ ডাল থেকে ও ডালে লাফিয়ে বেড়াই চড়ই। কোকিল ডাকে নিরন্তর। মাথার উপর তাণ্ডব করা রবির তীব্রতাও এক মুহূর্তে মানুষের হৃদয়ে বসে নিতে সক্ষম এই সুর। আর এই দারুণ চমৎকার সময়টাতেই লেখা হলো ইকবাল। পুষ্পর মিলিত হওয়ার দিনলিপি। একঘর মানুষের শত ধাপ আলোচনার মধ্যে দিয়ে ধার্য হলো তাদের বিয়ের দিন। আগামী সোমবার আংটি বদল, আর ঠিক সপ্তাহের মাথায় যে শুক্রবার আসছে সেদিনই ওদের আকদ হবে। দিন তারিখ ঠিক হতেই বসার ঘরে হিড়িক পড়ল মিষ্টি খাওয়ার। সবাই মিলে মিষ্টি মুখ করলেন, একে অন্যকে খাওয়ালেন। মুমতাহিনা উঠে গিয়ে কুটুমদের সাথে গলাগলি করলেন। সকলের ওষ্ঠপটে যখন হাসির অন্ত নেই, পিউ তখন গম্ভীর দুশ্চিন্তায়। সবাই যখন আমেল ফুর্তিতে মেতে, সে চিন্তিত মনে নখ কাটছে দাঁত দিয়ে। ধূসরের দিকে চোখ পড়লেই বুক কাঁপছে। লোকটা রেগে গেলে অক্ষি কঠোর কেমন অস্বাভাবিক দেখায়। নাকের পাটা ফেঁপে ওঠে বারবার। এসব দেখলে ওর রুহু উড়ে যায়। কিন্তু এখন সে করেছেটা কি? গতকাল রাতের পর বাড়ি থেকেও বের হয়নি, কোনো ছেলের সাথেও তো কথা বলেনি। কথা তো এমনি তো বলে না। আজকেও লক্ষ্মী হয়েছিল সারাদিন, তবে এইভাবে কটমট করে দেখছেন কেন উনি? তার মাথা ফেটে চৌচির, গলা শুকিয়ে আসছে। ধূসর প্রচণ্ড খারাপ মেজাজে বসে। এর মধ্যে আচমকা ইকবাল ও উরুর উপর খোঁচানো শুরু করে। ধূসর খেয়াল করেও চুপ থাকলো, কিন্তু ইকবালের খোঁচাখুচি বাড়ছে। খিটমিট করে তাকালো সে। কি সমস্যা তোর? এভাবে তাকাস না, ভয় লাগে। সমস্যাটা কি বল? বললে রাগ করবি না তো? না, শুনি আগে। ইকবাল মিনমিন করে বলল, পুষ্পর সাথে একটু আলাদা কথা বলবো, সুযোগ করে দে না ভাই। ধূসর কঠিন কণ্ঠে বলল, আমি ওর বড় ভাই ইকবাল। হ্যাংলামো করিস না। ইকবাল মিনতি করে বলল, প্লিজ ভাই প্লিজ, অল্প একটু সময় প্লিজ। ধূসর পরাজিত শ্বাস ফেলল, ফিরতেই জবাব দিল না। সবার মধ্যে সোজাসুজি পুষ্পকে বলল, পুষ্প, এখানে বড়দের আলোচনা চলুক, তুই বসে না থেকে ইকবালকে নিয়ে ছাদ থেকে ঘুরে আয় যা।
মেয়েটা অপ্রতিভ ভঙ্গিতে সবার দিকে তাকায়। ইকবালের দুগাল লেপ্টে সরে গেল দুদিকে। ধূসরের কোষে একটা চুমু খেতে পারত যদি। কেউ কিছু বলল না। পুষ্পর অস্বস্তি হচ্ছে। এত এত গুরুজনের মধ্যে দিয়ে উঠে যাবে কি? ধূসর তাগাদা দিল, কি হলো, যা। হুম হুম, যাচ্ছি। সে আলগোছে উঠে দাঁড়ায়। নুরি লাফিয়ে বলল, আম্মু আমিও যাব ছাদে। ইকবালের হাসিটা দপ করে নিবল। মানা করার জন্য জিভ নিষ্পিস করলো। সে তো প্রেম করতে যাচ্ছে, এমন বাচ্চা বোনের সামনে অসম্ভব যা। পুষ্প হেসে বলল, এসো। ইকবাল অসহায় নেত্রে ধূসরের দিকে তাকায়। ধূসর কাঁধ উচালো, নীরবে বুঝালো এখন সে নিরুপায়। নুরি উঠতেই যাচ্ছিল, মুনতাহির আটকে ধরল। মেয়েকে কোলে টেনে বসিয়ে বলল, না মা, এখন ছাদে অনেক রোদ, গেলে কালো হয়ে যাবে তুমি। নুরির মস্তিষ্কে ভীষণভাবে কথাখানা ঢোকে। কালো হওয়ার ভয় সে চা চা অবধি খায় না। মাথা কাত করে বলল, আচ্ছা যাব না। ইকবাল বিজয় হাসলো, পাঞ্জাবি ঠিকঠাক করে উঠে দাঁড়ালো। পুষ্প ভীষণ লজ্জায় নুয়ে আছে তখন। নুরিকে আটকে দেওয়া মানে তাদের দুজনকে আলাদা সময় কাটাতে বোঝালো। ইস, সবাইকে কি ভাবলো। পুষ্প তাড়াহুড়া করে হাঁটা ধরল। ইকবাল চলল পিছনে। মেয়েটার পত্রিকুল ছাদের মেঝে ছুঁতেও পারল না। অধৈর্য হাতে পেছন থেকে ঝাপটে ধরল সে। পুষ্প ছোটাছুটি শুরু করলো তৎক্ষণাৎ। ছাড়ো ইকবাল, আশেপাশে বাড়ির ঘর আছে, দেখে ফেলবে কেউ। ইকবাল ছাড়ল না। তার কণ্ঠ জোরালো বলল, দেখলে দেখুক, আমার বউ, আমি ধরবো, লোকের কি। জি না, এখনো বউ হইনি, বিয়ে হতে এখনো 1 সপ্তাহ বাকি। ওই একই কথা। পুষ্প সুর মোটা করলো, তুমি ছাড়বে। ইকবাল চসূচক শব্দ করে ছেড়ে দিল। পুষ্প সরে এসে মুখোমুখি তাকিয়ে বলল, ভাইয়াকে ছাদের কথা বলতে তুমি শিখিয়েছো, তাই না? আরে না, ওকে কথা শিখিয়ে দিতে হয়, ও নিজেই বলেছে। এমনি এমনি বলেছে বিশ্বাস করব? পেছনে কলকাঠি নেড়েছো না? ইকবাল কলার কলার ঠিক করে বলল, তা একটু নেড়েছি। এত পার্সোনালিটি তোমার ভাইয়ের ইমোশনাল ব্ল্যাকমেল না করলে লাভ হয় না। এরকম করার কি দরকার ছিল ইকবাল? সবাই কি ভাবলো? ইকবাল বিরক্ত হয়ে বলল, উফ, সবার কথা বাদ দাও তো মাই লাভ, আমাদের কথা বলো। তোমার সাথে এখন আবার কিসের কথা? সব কথা বিয়ের পর। ইকবাল দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ের পর আর কথা বলবো কিভাবে মাই লাভ? তোমার এই হিটলার বাপ, সেই তো তোমাকে সিন্ধুকে ভরে রেখেছেন। পুষ্প জ্বলে উঠল, একদম আমার বাবাকে হিটলার বলবে না। কেন বলবো না? বিয়ে দিচ্ছে অথচ মেয়ে তুলে দিবে না। 2 বছর মানে কতগুলো দিন বুঝো? আমি থাকবো কি করে এতদিন? শেষ দিকে অসহায় শোনালো তার কণ্ঠ, অথচ পুষ্প মিটিমিটি হাসলো। ইকবাল ভ্রুকুচকে বলল, হাসছো তুমি? তো কি করব? হাসবো না? আমার দুঃখে হাসবে কেন? হাসছি, তুমি বোকা তাই। আব্বু আমাকে তুলে দেবে না বলেছে, তোমাকে এই বাড়িতে আসতে বারণ করেছেন? ইকবাল আনমনে বলল, না করেনি। খেয়াল করতেই অতজ্জ্বল চোখে চাইল, কণ্ঠে অবিশ্বাস্য ঢেলে বলল, এর মানে আমি যখন খুশি আসতে পারবো? পুষ্প নাটক করে বলল, সে আমি কি জানি, তোমার ইচ্ছে। ইকবাল এত খুশি হলো যে একটু আগে পুষ্পর সাবধানী বাণী ভুলে গেল আশেপাশে লম্বা হয়ে দাঁড়িয়ে থাকা দালান কোঠা। আচমকা পুষ্পর কোমর জড়িয়ে শূন্য উঠিয়ে ফেলল সে। মেয়েটা ভড়কে গিয়েছিল প্রথম দফায়, গলা জড়িয়ে ধরল তার। ইকবাল ততক্ষণে ঘুরপাক খেতে শুরু করলো, সাথে চেঁচিয়ে স্লোগান দিল, আই লাভ ইউ মাই লাভ, আই লাভ ইউ। পুষ্প হেসে উঠল, হাসছে ইকবাল। দুজনে তৃপ্ত হাস্য মিশে গেল বাতাসে, জানিয়ে গেল অবশেষে ওরা এক হচ্ছে, সত্যি হচ্ছে। অতিথিদের খাবারের জন্য সবেনিত আমন্ত্রণ জানানো হয়। গৃহিণীরা ব্যস্ত হলেন টেবিল সাজাতে। ইকবাল তার ভাই বোন আর বাবা মাকে সাদরে নিয়ে যাওয়ার হলো খাবার রুমে। পুষ্পকে জোর করে পাশে বসালেন মুমতাহিন। ঠিক তার মুখোমুখি বসেছে ইকবাল। মুহূর্তে মেয়েটা জড়সড় হয়ে গেল। কেন যেন লজ্জা লাগছে খুব। ছাদে ইকবাল জোর করে চুমু খেয়েছে ঠোঁটে, আর সেটা দেখে ফেলেছে পাশের বিল্ডিংয়ের এক নাদান ছেলে। ওই ঘনিষ্ঠ মুহূর্তেই ছেলেটা ডেকে বলল, এই তোমরা কি করছো? পুষ্প কোণঠায় দাঁড়াতে পারেনি, দৌড়ে নিচে চলে এসেছে। ইকবাল হাজির হয়েছে পরে। তার অঙ্গভঙ্গি স্বাভাবিক হবে না, নির্লজ্জ তো তাই। এখন ওই চোখের দিকেও তাকাতে পারছে না পুষ্প। এরকম হওয়ার কথা ছিল না। তার নেত্রদয় সর্বদা বেকুল তার ষষ্ঠ মুখশ্রী দেখতে। গতকাল মানুষটার করা পাগলামিগুলো ভেবে ভেবে সারাটা রাত ঘুম ধরা দেয়নি চোখে।
ওপাশ এপাশ করেছে আর একা একা হেসেছে। মাঝে মধ্যে নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয় কেউ এতটা ভালোবাসে ওকে। ওর বিয়ে খবরই যার অস্থির অশান্ত অবস্থা হতে পারে, একদিনই বাবা মাকে টেনে প্রস্তাব নিয়ে আসতে পারে। এই ছেলে আর কত কি পারবে কে জানে। পুষ্প মুচকে হাসলো, তখন টের পেল পায়ের পাতায় সুরসুরি দিচ্ছে কেউ, রীতিমতো স্লাইড করছে বুড়ো আঙ্গুল দিয়ে। পুষ্প চট করেই চোখ তুলে ইকবালের দিকে চাইল। ছেলেটা দুষ্ট হেসে ভ্রু উঁচায়। পুষ্প মুখ বেঁকিয়ে চোখ রাঙ্গায় পা সরাতে সরালো তো না, উল্টে ক্যাবলার মতো স্থির হয়ে চেয়েই রইল। পুষ্প বাড়ির সবার দিকে তাকায়। এভাবে ওকে চেয়ে থাকতে দেখলে কি অস্বস্তি হবে। এদিকে তার পা থেকে মাথার তালু অবধি শিরশির করছে, আঁকাবাঁকা হয়ে আসছে দেহ। সবার মধ্যে বসে মোচড়ামুচড়ি করা যায়? সে অসহায় নেত্রে তাকালো, যার অর্থ একটু পা সরাও না ইকবাল। ছেলেটা শুনল না, বরং দু পায়ের মাঝখানে পুষ্পর পা নিয়ে বন্দি করল। মিনা বেগমও কাছে এলেন ভাত বেড়ে দিতে। সে স্বাভাবিক হয়ে বসে থাকে, সুন্দর করে শুধায়, আপনারা খাবেন না? খাবো তো পরে, আগে তোমরা খেয়ে নাও। একসাথে বসতাম আন্টি। তার নাটক দেখে পুষ্প ভেঙচি কাটল। কি ভদ্র সাজছে, টেবিলের নিচে যে অসভ্যতামে মতো পাচাল চলেছে সে তো আর কেউ জানে না। ধূসর প্লেটের দিক চেয়ে ফুঁসছে। কিছুক্ষণ পরপর ক্ষিপ্ত নজরে তাকাচ্ছে ইফতির দিকে। যখনই ইফতি পিওর দিকে চায়, ধূসর হাত মুঠো করে ফেলে। 32টা দাঁত খিঁচে বসে থাকে, পারছে না উঠে গিয়ে ঘুষি মেরে চোখ অন্ধ বানিয়ে দিতে। ভাইয়ের হবু শ্বশুর বাড়ি এসে একটা মেয়ে দেখছে কি এভাবে তাকাতে হবে? কই, সে তো কোনো মেয়ের দিকে কখনো তাকায়নি। পাশে হেঁটে গেলেও চোখ উঠিয়ে খেয়াল করেনি মেয়েটিকে। আজকালকার ছেলেগুলো এত ছ্যাঁচড়া আর অসভ্য কেন? বাড়ির লোকজনই বা কেন এত কেয়ারলেস? ছেলে এসে কোন দিকে কার দিকে হাঁ করে তাকায় খেয়াল করবে না? খেয়াল রাখতে হবে না তাদের? এটা কি বাবা মায়ের দায়িত্ব পড়ে না? আশ্চর্য তো। ধূসরের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে, ক্ষোভে খাড়া হয়ে যাচ্ছে সমস্ত লোমকূপ। ইকবালের ভাই না হলে এতক্ষণে তো। সেই মাথা খারাপ নিয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ। ভেতরে ভেতরে ক্রোধে ফোঁস করছে, বুঝতে পারছে না রাগটা কার উপর দেখাবে, যতসই হবে। সে তপ্ত চোখে একবার পিওর দিকে তাকালো। মেয়েটার অর্ধশুকনো চক্ষুদ্বয় তার দিকে চেয়ে ধূসর নিভে এলো এবার। চোখ বুজে ধাতস্থ করলো মেজাজ, শান্ত গলায় শুধালো, খাবি না? পিউ ভয়ে ছিল এতক্ষণ। ধূসরের সাবলীল সুর শুনে হাঁপ ছেড়ে বাঁচল। এর মানে পরিস্থিতি স্বাভাবিক। মৃদু হেসে বলল, পরে খাবো। পুষ্প বলল, পরে কেন, এখন বস না। মমতাহীন তাল মিলালো। পিউ দ্বিধাদ্বন্দ্ব নিয়ে মায়ের দিকে তাকায়। মিনা বেগম চোখ দিয়ে ইশারা করলেন বসতে। মেয়েটা বসতে গেলে ইকবাল বলল, পিউপু তুমি আমার কাছে চলে এসো। পিউ হেসে ঘুরে গিয়ে তার পাশে চেয়ারে বসলো। ভাতে হাত চালানোর সময় হঠাৎই ইকবাল কানের পাশে এসে বলল, শালিকা আমাকে দুলাভাই হিসেবে পেয়ে কেমন বোধ করছো? পিউ মুচকে হাসলো, ভ্রু নাচিয়ে বলল, ঝাক্কাস। আমার কি কপাল বলো তো, পিউ সুন্দরী শালি আর আরও সুন্দরী বউ। উফ, ভাবতেই শরীর 404 ভোল্টেজের ঝাঁকি মারছে। পিউ বলল, ভাইয়া দুলাভাই হলে কিন্তু ঝামেলাও আছে, যা যা প্যারা দিব সব কিন্তু সহ্য করতে হবে। আরে করব, তুমি আমার একটা মাত্র শালি, আবার ভাবিও, তোমার প্যারা দেওয়ার 100 ভাগ অধিকার আছে। পিউ ভ্রু কুচকে বলল, ভাবি? কেন, ধূসরের বউ হলে তুমি আমার ভাবি হবে না? কণ্ঠ আরও নেমে এসেছে ইকবালের। পিওর মুখ লজ্জায় লাল হয়ে গেল। ধূসরের বউ কথাটা কানের পাশে বেজে চলল কিছুক্ষণ। চেয়ারের সাথে হেলান দিয়ে ইকবালের পিঠের উপর দিয়ে একবার দেখে নিল প্রিয় মুখটিকে। ধূসরের নিরেট গালের এক পাশ মাথা খারাপ করে দিল নিমেষেই। উফ, কোনো একদিন এই মানুষটার বউ হবে সে। এই যে 4 আঙ্গুলের মাথার লোকমা তুলে খাচ্ছে, এইভাবে তাকেও কি খাইয়ে দিবে? এই দিনগুলো কবে আসবে পিউ? কবে এই চওড়া বুক এই ছবির মতো আঁকা একটা মুখে চুমু খেয়ে ভরে ফেলবে? বুক ভরা সাহস নিয়ে এই মানুষটার চোখের দিকে তাকিয়ে আওড়াবে, আপনি শুধু আমার ধূসর ভাই, শুধু আমার। প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আপনাকে। এই ভালোবাসার সংজ্ঞা লেখার মতো বই এখনও ছাপা হয়নি। তাহলে বুঝুন,
কত ভয়ঙ্করী প্রেম। প্রশান্ত মহাসাগরও কিন্তু হার মানবে এখানে। পিউ দীর্ঘশ্বাস ফেলে ভাত মাখা শুরু করে। এত দ্রুত খায় যে ওর খাওয়াই শেষ হয় সবার আগে। সে উঠে দাঁড়াতে ইফতিও উঠে গেল। উদ্দেশ্যহীনভাবে প্রশ্ন ছুড়ল, ভ্যাসিন কোথায়? রুবাইদা বেগম বলল, পিউ যাচ্ছে তো, ওর সাথে যাও বাবা। ধূসরের খাওয়া অমনি থেমে গেল। নিচু মাথাটা উট পাখির মতো সজাগ করে তাকালো। পিউ বিরক্ত হয়, চেহারার প্রকাশ না করলেও মনে মনে বলল, ভ্যাসিন কি ৭ সাগর ১৩ নদীর ওপারে? আমার সাথে আসার কি আছে? মুখে বলল, আসুন। ইফতির ঠোঁট জুড়ে বিজয়ী হাসি ফুটল। সে পা বাড়ালো পিউর পিছনে। মমতাহীন ছেলের অর্ধেক খেয়ে রাখা খাবারের প্লেট দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। হতাশ হয়ে ভাবলেন, ছেলেটার ভাত মাখার অভ্যেস কবে থেকে হলো? ইফতি ডান বাম দুহাত মিলিয়ে কচলে কচলে ধুচ্ছে। সময় নিচ্ছে বেশ। মাঝে মধ্যে আর চোখে দেখছে পাশে দাঁড়ানো পিউকে। সবশেষে হ্যান্ডওয়াশ বোতলের দিকে আবার হাত বাড়াতেই দেখে পিউ নাকমুখ কুচকালো। এই নিয়ে ৩বার হ্যান্ডওয়াশ লাগাচ্ছে সে। পিউ অধৈর্য হয়ে এটো হাত নিয়ে দাঁড়িয়ে রইল, মেহমান বলে কুলুপ আটা মুখে। যাই হোক, কিচ্ছুটি বলা যাবে না। ইফতি এইবার ক্ষান্ত হলো। হাত ধুয়ে পানি ছেড়ে ভ্যাসিনের পাশে টাঙ্গানো তোয়ালে তা হাত মুছতে মুছতে শুধালো, বেশি সময় নিলাম তাই না? পিউ মেকি হেসে বলল, না না। ইফতি সরলে সে এগিয়ে এসে হাত ধোলো। পেছন থেকে তাকিয়ে থেকে ছেলেটা। মেয়েটা ওর সমবয়সী, অথচ বোঝাই যায় না। মনে হয় 9-10-এ পড়েছে। কি মিষ্টি একটা মুখ। এই অবধি যতগুলো প্রেম করেছে একটা মেয়েকেও এত ভালো লাগেনি। লাগলে ওরা পার্মানেন্ট গার্লফ্রেন্ড হতে পারত। ইফতি খুঁটিয়ে খুঁটিয়ে পিউকে দেখতে লাগলো। পিঠে ছড়ানো লম্বা বেনিটার ভীষণ রকম নজরে লাগলো তার। আজকালকার মেয়েরা চুল লম্বাই রাখে না, আবার বেনুনি। আর ভ্রুয়ের নিচের দুটো টানা টানা চোখ, উফ, এই দুটোই যেন সব থেকে আকর্ষণীয়। যখন সিঁড়ি বেয়ে নামছিল বড় বড় চোখ দেখেই তো সব ভুলে গিয়েছিল সে। না, এই মেয়েটিকে তার লাগবেই। একে হাতছাড়া করলে জীবনটাই একটা লস প্রজেক্ট হবে। পিউ ঘুরে তাকাতে দেখলো ইফতি হাঁ করে চেয়ে আছে। প্রচণ্ড অস্বস্তি হলো তার। এলোমেলো পল্লব ফেললো মেঝেতে। ইফতি অনতিবিলম্বে নিজেকে ঠিকঠাক করে ফেলল। সে নিজেও অপ্রতিভ হয়েছে, তবে সামান্য। পরিস্থিতি সামলাতে গলা খাকারি দিল একবার। শুধালো, কোন কলেজে পড়ো তুমি? ঢাকা কলেজে। ও, ভালো কলেজ তো, তোমাদের বাসা থেকেও কাছে। পিউ বলল, জি। আপনি কোথায় পড়েন? ইফতি ভ্রু কোটায়। আপনি আগে করছো কেন? আমরা তো ব্যাচমেট। ব্যাচমেটকে কেউ আপনি করে বলে? পিউ দুষ্টুমি করে বলল, আমি তো আমার ব্যাচমেট ছেলেদের তুই করে বলি। আপনাকেও বলবো? ইফতি নিভে গেল। মুখ গোমরা করে বলল, যা ইচ্ছে। পরক্ষণেই শুধালো, এক্সাম কেমন হচ্ছে তোমার? ভালো। সায়েন্স নিয়ে তো, তাই না? হ্যাঁ, আপনি? আমি অত ব্রাইট স্টুডেন্ট নই। কোনো রকম সায়েন্সে পোষাবে না বলে সম্মান রাখতে কমার্স নিয়েছি আর কি। কমার্স কি খুব সহজ নাকি? আমি তো আমার বন্ধুদের দেখি, ওদের করা নোটস দেখি, কত বড় বড় একটা অঙ্ক। আমার তো দেখলেই মাথা ঘুরে। বলার ভঙ্গি দেখে হেসে ফেলল ইফতি। তা অবশ্য ঠিক। তুমি কি মেডিকেল অ্যাপ্লাই করবে? পিউ দুপাশে ঘন ঘন মাথা নেড়ে বলল, এই বাবা, না না, মাথা খারাপ। ডাক্তার হতে হলে সারা জীবন পড়তে হয়। আমিও তো পড়তে পারবো না। এমনিতে পাবলিক চান্স পেলে হলো, না হলে নেই। মেয়েরা পড়াশোনা নিয়ে এত চিল হয়? ইফতির অবাক কণ্ঠ। পিউ লজ্জা পেয়ে বলল, আমি হই। এই জন্যই তুমি ভাইয়ার শালি হচ্ছ। ভাইয়াও চিল, আমিও চিল। এবার তোমাকে পেলাম, তুমিও চিল। জীবনটাই চিলময়। পিউ হেসে ফেলল। তার সুশ্রী ললিত মুখশ্রী অদ্ভুতভাবে দাগ কাটল ইফতির হৃদয়ে। অমন মুখোমুখি দাঁড়িয়ে কিছু একটা অনুভব করল সে। সেই সময় জুতোর শব্দ এলো কানে। সাথে ভেসে এলো স্বভাবজাত গম্ভীর কণ্ঠ, হাত ধোয়া হয়নি? পিউ চৌকিতে তাকায়। ধূসরকে দেখেই মেয়ে আসে। ইফতি বলল, জি। তোমাকে আন্টি ডাকছেন। ইফতি কথা বাড়ায় না, হনহনে পায়ে প্রস্থান নিল। পিউ ঠায় দাঁড়িয়ে থাকে। সে কি এখানে থাকবে না চলে যাবে? ভেবেচিন্তে বার করলো যা, তাতে গুটি গুটি পায়ে পাশ কাটাতে গেল ধূসরের। আর অমনি কুনুই চেপে ধরল সে। পিউ হকচকে তাকালো, ভীতকণ্ঠে বলল, কি হয়েছে? কোথায় যাচ্ছিস? ড্রয়িং রুমে। যাবি না? তাহলে?
ধূসরের চক্ষুদায় একদিকে বেঁকে এলো। এতক্ষণ তো দাঁড়িয়েছিলিস, আমি আসা মাত্র যাওয়ার কথা মনে পড়েছে? পিউ নিচু সুরে বলল, না, তা কখন বললাম? তাহলে কি বলেছিস? কিছু তো বলিনি। কেন বলিসনি? পিউ দিশেহারা হয়ে বলল, আসলে কি বলবো আমি? ধূসর আরেক দিকে ফিরে শ্বাস ছেড়ে তাকালো। ততদিক ঠান্ডা গলায় বলল, যতক্ষণ না আমার হাত ধোয়া হবে এখানেই দাঁড়িয়ে থাকবি। খবরদার যদি এক পা নড়ছিস। পিউ বিস্মিত তবে খুশি হয়েছে। ধূসরের কাছাকাছি থাকার জন্য উতলা যে তার আনন্দ পেয়ে উপায় কি? তার শঙ্কিত চেহারা আকস্মিক কেমন জ্বলে ওঠে। তার থেকেও আদর আদর নিয়ে উড়ে বেড়ালো অনুভূতি দল। আলোকিত স্ফোট চোখ মুখে ঘাড় কাত করে বলল, আচ্ছা। ধূসর ওর এক হাত ধরে রেখেই ভেসিনের কাছে এলো। ট্যাপ ছেড়ে হাত পেতে আদেশ করলো, ধুয়ে দে। পিউ অবাক হলো তার অচেনা অপরিচিত আচরণ দেখে। নিশ্চিত হতে বলল, আমি? এখানে কি আর কেউ আছে? পিউ ভেতর ভেতর ফেটে পড়ল খুশিতে। আস্তে ধীরে এসে ধূসরের ভেজা হাত ধরতেই তার শরীরটা ঝাঁকুনি দিল কেমন। কান থেকে হাত পা থরথর করে উঠল জ্বরে ভোগা রোগীর মতো। নিজের পল্লব দুহাত লাগিয়ে এত হাতখানা পরিষ্কার করল সে। এত এত আলতোভাবে ধরেছে যেন এ কোনো ২৭ বছরের যুবকের নয়, সদ্য জন্মানো শিশুর হাত। মুখমণ্ডল লালিত সূর্যকরণ। চোখ তুলে চাইতে পারছে না মেয়েটা। ঠোঁটের লজ্জাভাব আটকানো মুশকিল। বক্ষে চঞ্চল তুলতুলে হাবভাব লুকিয়ে রাখা দুঃসাধ্য। কিংবা শোবার সময় মাথার নিচে বালিশ হতো ওর। পিউ এমনভাবে নিঃশ্বাস নিল যেন কত গুঁড়ো গুঁড়ো দায়িত্ব সরেছে কেবল। শেষ হতেই ধূসর নির্দেশ করলো, মুছিয়ে দে। সে মাথা চুলকে তোয়ালের দিকে হাত বাড়াতে গেলেই ধমকে উঠল, ওটা দিতে বলেছি। কেঁপে উঠল পিউ, বিভ্রান্ত আতঙ্কিত হয়ে বলল, তাহলে? ধূসর আরেক দিক তাকিয়ে বলল, ওনা দে মুছ। পিউ চোখ পিটপিট করলো বিস্ময়ে। সংশয় কাটাতে শুধালো, ওনা দিয়ে? হ্যাঁ। পিউ কতক্ষণ অবিশ্বাস্য চোখে চেয়ে থাকে। ধূসর ভাইয়ের কি হলো হঠাৎ? না চাইতো এমন জ্যাকপট দিচ্ছেন কেন ওকে? তার মাথা উত্তেজনায় ভনভন করে। হুলস্থুল বাঁধিয়ে হাত মোছালো ওড়নায়। ইস, এত সুখ সুখ লাগছে কেন? প্রফুল্লতায় যেন জল আসবে চোখে। সারা জীবন এই দায়িত্বটা যদি দিতেন ধূসর ভাই, আপনাকে নিয়ে লুকিয়ে পড়তাম পৃথিবীর সুপ্ত কোনো গম্বরে। বরফ শীতল হিমাগারে বাসা বানাতাম দুজন। সেখানকার বরফ কুচিয়ে গায়ে মেখে বসে বসে বিকেল কাটাতাম। অবিচল চেয়ে রইতাম আপনার আগুন দুই চোখে। তবুও মন ভরত না হয়তো। আপনার দিক চেয়ে থাকলে আমার অন্তরের শান্তি হয়, শান্ত হয় না। পিউ কেমন ফ্যাঁস ফ্যাঁস কণ্ঠে জিজ্ঞেস করলো, আর কোথাও মুছিয়ে দেব ধূসর ভাই? ধূসর স্থূল কণ্ঠে বলল, না, যা এখন। তার মনটা ঝুপ করে খারাপ হলো এতে। এই কণ্ঠস্বর তো আশা করেনি। হাত ধোয়াতে মোছাতে বলেছে যখন, মুখটাও মোছাতে বলতে পারতেন। এই সুযোগে আরেকটু কাছে থাকা যেত। দু চোখ ভরে বিমুগ্ধ নজরে দেখতে পারতো না ওনাকে। ধ্যাত! সে বিরক্ত ভঙ্গিতে এক পা বাড়াতেই ধূসর পেছন থেকে হাত টেনে ধরে। পিউ কেঁপে দাঁড়িয়ে যায়। ভেতরে তোলপাড় শুরু হলো অমনি। অবচেতন মন বলছে, ধূসর ভাই টেনে বুকের মেশাবেন এখন। কপালের ঠিক মাঝখানে চুমু খেয়ে বলবেন, কি বলবেন? ভালোবাসি বলবেন, নাকি অন্য কিছু শোনাবেন? নাকি সেদিনের মতো চুমু খেতে চাইবেন ঠোঁটে? ধূসরের পাতলা অধরের সেই এগিয়ে আসার পুরনো চিত্রপট চোখে ভাসতেই পিউ কুণ্ঠায় মিশে গেল। নুয়ে এলো শত হাত। তার বক্ষ স্পন্দন জোরালো, ধুকপুক করছে খুব, যেন বক্ষপক্ষের সাথে ফুসফুস নাড়িভুড়ি সব কাঁপছে। পেটের মধ্যে চলছে দুঃসহ ভূমিকম্প। সেই মুহূর্তে ধূসর হাতে টান বসায়, তবে কল্পনার মতো কিচ্ছুটি করল না। বুকের নাম মিশিয়ে হাতখানা মুচড়ে ধরল মেয়েটার পিঠের সঙ্গে। চমকে গেল পিউ, প্রচণ্ড হতবম্ব হয়ে ভ্যাবাচাকা খেল। তার অভিপ্রায় কর্পূরের ন্যায় উবে যায়। লজ্জায় লাল নীল হওয়া পেরিয়ে গেল দেয়াল ফুঁড়ে। আর্তনাদ করে বলল, ব্যথা পাচ্ছি তো। ধূসর দাঁত পিষে বলল, ইপ্তির সাথে এত হাসাহাসি কিসের? হ্যাঁ, কই হাসলাম? হাসিনি আমি দেখিনি। লাগছে ধূসর ভাই, লাগুক। কারো মনে লাগার থেকে তোর হাতে লাগা ভালো। পিউ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এমন করছেন কেন? ধূসর হাতে চাপ দিতে সে মুচড়ে বলল, আমি ইচ্ছে করে হাসিনি, সত্যি বলছি। আপনি বললে অনিচ্ছায় হাসবো না। আজ থেকে আমার হাসা বন্ধ ধূসর ভাই।
আল্লাহর দোহাই লাগে, হাতটা ছাড়ুন। ছাড়লে কোথায় যাবি? যেখানে আপনি বলবেন। ঘরে যাবি, নিচে যেন না দেখি। আচ্ছা আচ্ছা, ছাড়ুন। ধূসর ছেড়ে দিতেই পিউ ত্রস্ত ঘুরে গেল। জ্বলন্ত চোখে চেয়ে বলল, ঘরে কেন যাব আমি? সবাই যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। আপনি সবসময় আমাকে ঘরে পাঠিয়ে দেন কেন? কি সমস্যা আপনার? ধূসর কঠিন চোখে চাইল। পিউ বিরতি নিতেই আবার খপ করে হাত মুচড়ে ধরল পিঠে। ভরকে গেল সে। এইরকম কোকিয়ে উঠল ব্যথায়। বেশি সাহস বেড়েছে আজকাল, তাই না? এক চড় মারব, দাঁত পড়ে মুখ খালি হয়ে যাবে। পিউর তেজ শেষ। ভুল জায়গায় দাপট দেখিয়েছে বুঝতেই ফাটা বেলুনের মতো চুপসে গেল চেহারা। অনুরোধ করে বলল, আর করব না ধূসর ভাই, আর করব না, এবারের মতো ছেড়ে দিন। ধূসর পুনরায় শুধালো, ছাড়লে কোথায় যাবি? ঘরে চলে যাব। মনে থাকবে? পিউ ধৈর্যহীন। থাকবে থাকবে। ইফতির সাথে কথা বলবি? ইফতির 14 গোষ্ঠীর সাথেও বলবো না, প্লিজ ছাড়ুন। হাতটা খুলে গেলে পরীক্ষা দেব। কি করে বলুন? ধূসর ছেড়ে দিল, সাথে হুকুম করলো, ইফতির আশেপাশেও যেন না দেখি। পিউ হাত ডলতে টলতে ঠোঁট উল্টায়। যন্ত্রণায় চোখ ছলছল করছে তার। এই পাষাণ লোকটাই কি না স্বপ্নে কামড়ে খেয়ে ফেলতে মন চায়। বেহায়া কুইচ্ছাটাকে শিল নড়া দিয়ে পিষে ফেলার ইচ্ছে হলো। নিজের প্রতি চরম বিষের গারক থেকে প্রসারত পেল। ধূসরের প্রতি রাগে দাউ দাউ করে আগুন জ্বলছে মাথায়। মনে মনে নিজেকে গালি দিল পিউ। বিড়বিড় করলো, ছি ছি। ধূসর চোখ রাঙিয়ে বলল, এভাবে কি দেখছিস? খেয়ে ফেলবি আমাকে? চোখ নামিয়ে সোজা ঘরে যা। পিউ নাক টানলো। কটর সবে সবে ভরে উঠেছে। অভিমান হলো তার। বুকের ভেতর বন্দি থাকা করুণ হৃৎপিণ্ডটা দেয়াল মাথা ঠুকে মরে যাওয়ার প্রচেষ্টা চালালো। অনুরাগের পাহাড় এত উঁচু হলো, অল্পতে সব ছেড়ে ছুড়ে বেদুইন হতে মন চাইল। ভেজা কণ্ঠে অভিযোগ জানালো, আপনি খুব নিষ্ঠুর ধূসর ভাই। তুই যাবি? তেড়ে আসতে দেখি পিউ দুরন্ত পায়ে পালালো। মান ইজ্জতের দফা রফা হয়ে আসছে। কেন যে পাষণ্ডটাকে ভালোবাসতে গেল? না হলে এক্ষুনি আব্বুর কাছে জব্বর একটা নালিশ ঠুকতে পারতো না? অবশ্য নালিশ করেও বা কি, একটা সস্তা বালিশও মিলবে না। কাল বুক ফুলিয়ে মুখে মুখে তর্ক করা ছেলে কি আর এইসবের ধার ধারে? দরজায় ঝোলানো ঝিনুকের ঝুলনিগুলো দুলে উঠল তার ছোটার তোপে। ধূসর ভ্রু কুচকে চেয়ে রইল সেদিকে। পরপর ঠোঁটের কোণায় দেখা গেল চাপা এক পেশে হাসি। অক্ষিপট চকচকে কৌতুক। হাসল সে, যে হাসিতে ঠোঁট গহ্বর থেকেও মুক্ত হলো না দাঁত। নিজের সব থেকে দামি জিনিসটা একান্ত নিজের করে রাখতে হলে একটু নিষ্ঠুর হওয়াই যায় পিউ। ওসব তুই বুঝবি না।